আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসলে শরীরটা আক্ষরিক করতে প্রচণ্ড খারাপ, যে কারণে ভিডিও দিতে পারতেছিলাম না। আপনাদের একটা ঘটনা বলি। 1971-এ জেড ফোর্সের একটা অপারেশনে মানে অ্যাম্বুশ করতে যাবে আর কি। কমান্ডিং অফিসার ছিলেন জিয়াউর রহমান সাহেব। তো ন্যাচারালি যেটা হয় যে আপনার কমান্ডিং অফিসার যে থাকে, বা আমরা অন্যান্য যুদ্ধ দেখছি জেনারেলরা যারা, তারা কিন্তু একদম সেন্টার পজিশনে থাকে। আর লেফট উইং রাইট উইং সেটা মনে করেন অন্যান্য কারো উপরে দায়িত্ব করা থাকে যে তোমরা ওটা কমান্ড করবে। তো যাই হোক, আপনার পাকিস্তানি এই ক্যাম্পে অ্যাটাক করা হয়েছে। সেখানে প্রচুর পাকিস্তানি ছিল আর কি। তো তাদের ওই যে রক্ষাবহ এতটাই প্রচণ্ড ছিল, এবং তারা এমনভাবে গুলি করতেছিল যে আমাদের লেফট উইং এবং রাইট উইং ধরতে গেলে দুটোটাই মনে করেন আপনার অনেক পিছিয়ে আসতেছে, মানে পিছিয়ে গেছে আর কি। সামনে যাওয়ার তো দূরের কথা। ইন দ্য মিন টাইম যুদ্ধে যেটা হয় সাধারণত, যে একজন যা করে বাকিরা কিন্তু সবাই ওইটাই ফলো করে। তো দেখা যাচ্ছে যে আপনার মাঝখানের মিডলের যেটা সেন্টারে যেটা, সেটা ওই জিনিসটা খেয়াল করার পরে ওরাও আস্তে আস্তে পিছানো শুরু করছে। ইন দ্য মিন টাইম অপারেশন প্রায় ব্যর্থ। এই সময় আরেকটা কারণ হচ্ছে আপনার ওই সমন্বয়টা করা যাচ্ছিল না। কারণ আপনার ওই ইন্ডিয়া যে রেডিও দিছিল ওয়্যারলেস আর কি, সেটা কাজ করতেছিল না, যেই জন্য আপনার কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হতেছিল না। এই কারণে আরও বড় প্রবলেম হয়েছে, যে হয়তো রাইট উইং একটা সমস্যা আছে, সে হয়তো সেন্টারে যদি বলতো কিংবা লেফটে যদি বলতো যে আমি সমস্যা, আমার প্রচণ্ড চাপ আসতেছে, তখন হয়তো তারা এদিক থেকে একটা ব্যবস্থা নিতে পারতো। তো সেগুলো সম্ভব না হওয়ার কারণে মানে যার যার মতো তারা মানে পিছু আসতেছিল। সেই সময় জিয়াউর রহমান সাহেব যেটা করছেন, উনি ডাইরেক্ট ওই গাড়ি লাফ দিয়ে নাইমা তিনি একটা উঁচা টিলার মতো ছিল, সে রূপে যে দাঁড়াইছে, দাঁড়ায় ওনার রিভলভার বের করে 4-5টা ফাঁকা গুলি করছে। করার পর বলতেছে যে তোমাদের কমান্ডিং অফিসার আমি আমি এখনও স্টিল দাঁড়ায় আছি ফ্রন্টে, আর তোমরা পিছিয়ে যেতেছো কেন? তো এই অবস্থা যখন দেখছে যে আরে আমাদের কমান্ডিং অফিসার আসলেও তো আপনার ফ্রন্টে আছে, এবং উনি যে পজিশনে আছে মানে তার থেকে অনেক দূরে মোটামুটি আমাদের যোদ্ধারা চলে গেছে, তখন তারা আবার সবাই মনে করেন প্রচণ্ড রকমভাবে আপনার পাকিস্তানের উপর আক্রমণ শুরু করে, এবং পরবর্তীতে কিন্তু আমাদের ওই অপারেশনটা সফল হয়। মানে বাংলাদেশের জিয়াউর রহমানের এই অপারেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়, দখল করতে পারে। তো বিষয় হচ্ছে যে সেনাপতির এই যে গুণটা, এই গুণটা থাকা লাগে যে কখন কোন অবস্থায় কিভাবে সোলজারদের মোটিভেট করা লাগবে আপনার, সেটা তাকে জানতে হয়। আপনি চিন্তা করে দেখেন, তিনি খোলা ময়দানে উনি ইয়ার উপরে টিলার উপরে উঠে দাঁড়ায় গেছেন। তো যে কোনো ভালো শুটার ইচ্ছা করলে তারা ফালাই দেবে। সে কিন্তু জানের মায়া করেনি, সে চাইছে কি যুদ্ধে জেতার জন্য, এবং যে কারণে উনি কাজটা করছেন। এবং অতীত আমরা এরকম দেখছি যে ইয়ারা যখন এরকম সোলজাররা যখন ভীত হয়ে পিছনে চলে আসে, তখন এই কমান্ডিং অফিসার সামনে চলে আসে। যেমন মনে করেন চেঙ্গিস খানের নাতি হালাকু খান যখন মনে করেন পুরোপুরি মানে মুসলিম বিশ্ব পুরো ধ্বংস করে দিল, আপনার কিছুই ধরতে গেলে বাকি নেই, একমাত্র মিশরে মামলুকরা বাকি আছে। সেই সময় সে আপনার মামলুকের কাছে মিশরের মামলুক রাজা যে ছিল, ওনার কাছে চিঠি পাঠাইছে, মানে পুরো দাম্ভিকতাপূর্ণ চিঠি, যে তোমরা প্রাচীর ভেঙা আত্মসমর্পণ করো, নতুবা তোমরা বাগদাদের মতো অন্যান্য ইয়ার যদি যা হয়েছে তাই হবে। তো কুতুজ হচ্ছে আপনার মামলুক, যিনি আপনার রাজা ছিলেন, তিনি মনে করেন রাগে ক্ষোভে ফাইটা পড়ছেন যে
কিন্তু তখন মাসওয়ারার জন্য অন্যান্য সবাইকে বললেন। তো ইসলামী আলেমরা করলো কি, ফতোয়া দিল কি যে ইয়ার সঙ্গে কি শক্তিশালী বাহিনীর সঙ্গে দুর্বল বাহিনী যুদ্ধ করতে পারে না, এই আবুজাবি। আর ওই সময় অনেকে মনে করতো যে ইয়ারা হচ্ছে ইয়াজুজ মাজুজ, এটা বিশ্বাস করতো। অনেক স্কলাররা বলতো যে এটা হচ্ছে ইয়াজুজ মাজুজ জাত, এদের সঙ্গে কেউ যুদ্ধ করে পারবে না, এবং তারা তখন পর্যন্ত কোনো যুদ্ধে হারে নাই। যাই হোক, তো কুতুজ যখন এই অবস্থা দেখলেন, উনি মানে রাগে মনে করেন ফাইটা, উনি বলতেছেন কারো দরকার নাই, আমি একাই যুদ্ধে যাব, আমি যুদ্ধ করব, আমি এভাবে আত্মসমর্পণ করব না। তখন তার পাশে এসে দাঁড়ালেন বাইবার্স, তার সেনাপতি। তিনি বললেন যে আমিও আছি। তো তখন আপনার হালাকু খান রেস্ট নেওয়ার জন্য আপনারা চলে গেলেন ইরানে। আর কিতাবুকা নামে একজন সেনাপতি ছিল, তার আন্ডারে 25,000 সোলজার দিয়ে মনে করেন পাঠাইছে আপনার এই যুদ্ধ করার জন্য, মানে মামলুকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো এই সময়ের মধ্যে আপনার কুতুব যেটা করছে সেটা হলো সে আপনার সোলজার কালেক্ট করছে, যাদের সঙ্গে সময় এমনিতেই অনেক সময় থাকে না পাশাপাশি রাষ্ট্র, তাদের সঙ্গে যুদ্ধ টুদ্ধ চলতে থাকে, থাকে, তাদের সঙ্গে সব মিটায় মোটামুটি সেও একটা এইরকম 1000-25,000 মতো একটা সোলজার বাহিনী তৈরি করছে। এখন ইয়াদের যেটা একটা ব্যাপার ছিল, এই কি বলে আপনার চেঙ্গিস খান কিংবা মঙ্গোলিয়ানদের যে একটা অভ্যাস ছিল, তাতাররা করতো কি আপনার, তারা চড়ার অবস্থা দ্রুত চড়া অবস্থা তারা নিখুঁত নিশানা লাগাইতে পারতো, এবং তাদের নিশানা সাধারণত কখনো ফল করতো না, এবং তাদের একটা মোটামুটি সুইসাইড স্কোয়াডের মধ্যে থাকতো, যারা নাকি প্রথম আক্রমণটা করতো, এবং তারা ওই কোনো জানা মাথা ছিল না তাদের। এই স্কোয়াডটা মনে করেন প্রথম সারির যতগুলো থাকে, মানে ওদের কাজ হচ্ছে যে আপনার যে প্রথম যেই ডিফেন্সটা, লাইন অফ ডিফেন্স যেটা আমরা বলি, সেটারে মনে করেন পুরোপুরি ধ্বংস করে দেয়। এবং ধ্বংস করে দিলে হয় কি, আপনার পেছনে অন্যান্য সোলজার যারা, তারা এসে মনে করেন ওই দলকে হারানোটা সহজ হয়ে যায়, এবং পরবর্তীতে আপনার সহজে একটা জিত পাওয়া যায়। তো কুতুজ যেটা চিন্তা করলেন যে তাদেরকে মিশরের ভিতরে কোনো রকমই আনা যাবে না, কারণ মিশরের ভিতরে যদি তারা ঢুকতে পারে, দুর্গ থেকে যদি আমরা যুদ্ধ করি, তাহলে যেটা হবে যে আমরা হানাহানির ব্যাপারটা বেশি হবে, আর দুর্গ রক্ষা মানে দুর্গে থেকে যারা যুদ্ধ করছে ম্যাক্সিমামই মনে করেন হারছে। তো উনি এটা না করে করলেন কি, উনি খোলা ময়দান বাইছা নিলেন যে আমরা ময়দানে যুদ্ধ করবো, এবং সেটা আইনজালুত নামে একটা জায়গা আছে গাজার পাশে, প্যালেস্টাইনে। সেইখানে মনে করেন তারা যুদ্ধক্ষেত্রটা নির্বাচন করলো কুতুজ, এবং সেখানে একটা ন্যারো প্যাসেজ ছিল, যার দুই পাশে মনে করেন পাহাড় এবং বন্টন ছিল, গাছপালা ছিল। তো সে করলো কি, বাইবার্সকে নির্দেশ দিল যে তুমি যাবা, তুমি তুমি অল্প কিছু সৈন্য নেওয়া যাবা, যা মনে করো হঠাৎ আক্রমণ করবা, করে আবার সঙ্গে সঙ্গে ব্যাক করবা, মানে ওদেরকে উস্কায়া যেভাবেই হোক তুমি তাদের এই গিরিখাত পর্যন্ত নিয়ে আসবা, যেন আমরা অ্যাম্বুশ করতে পারি। তো বাইবার্সও মনে করেন প্রচণ্ড রকম সাহসী, এবং সেও পরবর্তীতে আপনার মামলুক রাজা হয়, এবং কুতুজের পরই, এবং বাইবার্স সেটাই মনে করেন খুব সুন্দরভাবে করতেছিল, এবং এইভাবে ওই হঠাৎ আক্রমণ করতেছে আবার ব্যাক করতেছে, এই সিনসিনারি মনে করেন নিয়ারা দেখা, এই মঙ্গোলিয়ানরা দেখা ওদের মেজাজ গেছে খারাপ হয়, ওরাও মনে করেন পুরো সামগ্রিক আক্রমণ শুরু করছে, এবং তার আগে আসছে আইসা ঠিক জায়গার মতো যেটা যেতেছিল মুসলমানরা, আপনার ওই ন্যারো যে এরিয়াটা সেটাতে আইসা পৌঁছাইছে, এবং পৌঁছানোর পর তখন তাদের হুশ হয়েছে যে আর তারা তো পুরো অ্যাম্বুশের মধ্যে পড়ে গেছে। দুই সাইড থেকে মনে করেন প্রচণ্ড রকম তীর মনে করেন তাদেরকে পুরা হতবিহ্বল করে দিয়েছে, যেটা হচ্ছে আপনার কখনো এরকম জিনিস ফেস করতে হয়নি তাদের। এবং তারপরও তারা প্রচণ্ড রকম যুদ্ধ করা শুরু করছে। আসলে মামলুকরা তো মঙ্গোলিয়ানরা তো অনেকগুলো যুদ্ধ করছে, এবং তারা এক্সপার্ট ছিল, তাদের জানা নাই এগুলার। তারা মনে করেন অলরেডি এরকম বামবাহু ধ্বংস করে দিছিল প্রায় মুসলমানদের।
ধ্বংস করে ওদিক দিয়ে তারা বের হয়ে যাওয়ার একটা প্ল্যান করতেছিল। তো ইন দ্য মিন টাইম এই জিনিসটা খেয়াল করছে কুতুজ, মানে যিনি সম্রাট আর কি, রাজা। তো তিনি করছে কি, তার শিরস্ত্রাণ, মানে মাথায় যেটা হেলমেটের মতো আমরা এখন যেটা আর্মিরা পরে, শিরস্ত্রাণ যেটা ছিল সেটা সে টান দিয়া খুইলা ফালায় দিয়া নিজে মনে করেন ঘোড়া ছুটা যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়ছে। এই যে আমি রাজা, আমি এখনও আছি, আমি এখনও যাই নাই, তোমরা কেন পালাইতেছো? তো যখন মামলুকরা দেখছে যে রাজা নিজে যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়ছে, তখন তো আর তারা প্রশ্নই আসে না ব্যাক করা। তারা প্রচণ্ড আক্রমণ করে মনে করেন মামলুকদের ওই যুদ্ধে পরাজিত করে এবং কিতাবুকাও নিহত হয়। তো এখানে এটাই আপনার মঙ্গলদের প্রথম পরাজয়, এবং মঙ্গলদের যে হারানো যায় এই জিনিসটা মনে করেন প্রথম দুনিয়ার মানুষ জানতে পারে। কারণ একটা ওই সময় প্রচলিত কথা ছিল যে মঙ্গলদের হারানো অসম্ভব। তো সেটা ভুল প্রমাণিত হয় এই যুদ্ধে, এবং মুসলমানদের এই বিজয়ের মাধ্যমে পুরো মুসলিম জাহানটা মনে করেন বেঁচে যায়। ধরতে গেলে আপনার শুধুমাত্র বাগদাদে 10 লাখ আপনার মুসলিম নরনারী তারা ধ্বংস করছে। তখন তো আব্বাসী খেলাফত ছিল, বাগদাদ ছিল রাজধানী। সেই জায়গা থেকে মনে করেন মুসলমানরা ঘুরে দাঁড়িয়েছে। আরও একটা মজার বিষয় আছে, যে আলাউদ্দিন খিলজি। আপনার আলাউদ্দিন খিলজি উনারে নিয়ে আপনার অনেক উল্টাপাল্টা কথা বলে, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এই একমাত্র আলাউদ্দিন খিলজির জন্য আপনার মঙ্গোলিয়ানরা ভারতে আক্রমণ করতে পারে নাই। আলাউদ্দিন খিলজি 17 বার ওদের সঙ্গে যুদ্ধ করছে এবং প্রত্যেকবারই হারাইছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আসল কথা, যুদ্ধ করছে এবং হারাইছে। তো যাই হোক, তো মুক্তিযুদ্ধের পরে অনেক আপনার যুদ্ধহত পরিবার ছিল এর মধ্যে, এবং আরও অনেক ছিল। তো সরকার যতটুক পারছে, তো মুজিব সরকার ছিল, ওনারা অনেক কিছু যেভাবে পারা যায় সাহায্য করছে। তো অ্যাজ এ সেক্টর কমান্ডার, অ্যাজ এ বীর বিক্রম, ওনারা মনে করেন ক্যান্টনমেন্ট একটা বাড়ি দেওয়া হয়েছিল। তো ওইটাই আসলে ওনাদের বাড়ি হিসাবে ওনারা থাকতো। তো হাসিনা গভর্নমেন্ট আসার পরে সেই বাড়ি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, উচ্ছেদ করা হয় তাদের এখান থেকে, এবং আওয়ামী লীগাররা মিষ্টি বিতরণ করে। তো কতটা ন্যারো মাইন্ডেড হইলে আপনার এরকম কাজ করতে পারে কেউ, সেটা একবার চিন্তা করে দেখেন। যে একটা মুক্তিযোদ্ধা পরিবারের এত বছর পরে, মুক্তিযোদ্ধা পরিবার এবং এক্স প্রেসিডেন্ট তারা আপনার বাস্তুচ্যুত করতেছে, এর চেয়ে মনে করেন জঘন্য কাজ আর হইতে পারে বলে আমার ধারণা আছে। এবং আপনারা এটা নিয়ে উৎসব পালন করতেছেন, অথচ জিয়াউর রহমান আপনার শেখ মুজিবরে মারার পর যখন আপনারা 2 বোন পালায়া ইন্ডিয়াতে ছিলেন, অন্য নাম ধইরা আপনার ওই প্রণব মুখার্জির বাসায় ছিলেন, এবং আপনারা যে আসলে অনেকেই জানে না বাংলাদেশে র এজেন্ট, যেমন আমরা অনেকেই মনে করি যে জানি যে র এজেন্ট বাংলাদেশে গিজগিজ করতেছে, কিন্তু হাসিনা যে সবচেয়ে বড় র এজেন্ট এটা কিন্তু অনেকেই জানে না। কারণ হাসিনা ওইখানে যতদিন ছিল উনারে পুরা পড়ানো হয়েছে, ঠিক আছে, A to Z, কীভাবে কী করবে না করবে সব মনে করেন প্ল্যান ওয়াইজ তার আগাইছে। এবং ছিল তো একজন বাঙালি বাসায়, এবং প্রণব মুখার্জি উনি নিজেও এক সময় প্রেসিডেন্ট হয়েছিলেন। সব বুঝতেই পারতেছেন যে আমরা একদিন কার আন্ডারে ছিলাম। মানে আমার দুঃখ লাগে যে আমাদের দেশের যারা তথাকথিত বুদ্ধিজীবী, তাদের মাথায় কি এই জিনিসটা একবারও আসে নাই যে যেই মহিলা তার ফ্যামিলি পুরাটা ধ্বংস করে দেওয়া হয়েছে, তার মধ্যে স্পেশালি মিলিটারি এবং এদেশের মানুষ, মানে সে তো সাইকোপ্যাথ, তো তার তো মনে করেন সে তো মানসিকভাবে অসুস্থ, তো তারে আপনার ক্ষমতায় বসাইছে। তো সে তো এই দেশের আসলে উন্নতি কখনই যাবে না। সে তার মিশনই ছিল বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, এবং এই কাজটা করার জন্য সে বাংলাদেশে ঢুকছে, এবং ইন্ডিয়া তারা দিয়ে এই কাজটাই করাইছে। দেখেন হিসাব করে যে বাংলাদেশের নিজস্ব এখন কিছুই নাই, এখন আমরা সেই ব্রিটিশ আমলে পড়ে আছি। আপনি বিমান বাহিনীর কথাই ধরেন না, সেই MiG-29 কয়েকটা আছে যেগুলো মনে করেন আপনার
ইয়া কইরা কইরা এখনও চলতেছে। এই হচ্ছে আমাদের অত্যাধুনিক মানে বিমান বাহিনী। তো যাই হোক, এই সেই জিয়াউর রহমান সাহেব, উনি কিন্তু এই শেখ মুজিবের ফ্যামিলি মানে রেহানা আর ইয়ারে, হাসিনারে উনি কিন্তু দেশে ফিরে আনছে। আইনা তাদের যে ধানমন্ডির বাড়ি এটা ফিরে দিছে। আপনার কেজি খানেক সোনা প্লাস রূপা যেটা ওনাদের ছিল, ওনারা নাকি মানে কি বলে কোনো সৎ মানে তাহাজ্জুদি টিয়া, তো 1 কেজি স্বর্ণ কোত্থেকে পায় ওই সময়, এটা আল্লাহ মাহবুব জানে। তারা তো জমিদারও ছিল না। আচ্ছা গেল, ইভেন তারা যুদ্ধের সময় আপনার পাকিস্তানিরা ভাতা দিছে। শেখ হাসিনার মনে করেন যখন নাকি বাচ্চা হবে তখন কিন্তু এই ইয়ারা আর্মিরা কিন্তু ক্যান্টনমেন্টে তারা নিজেদের গাড়িতে নিয়ে গেছে। তো সেই আর্মি অফিসারদের মনে করেন সে মারছে। কতটুক খার হইলে, কতটুক অমানুষ হইলে মনে করেন এমন একটা কাজ করতে পারে। যাই হোক, ফেরত দেন নেই যেগুলো, সেগুলো হচ্ছে আপনার তাদের বাসায় কিছু এলএনজি ছিল, আপনার অটোমেটিক রাইফেলস ছিল, নর্মাল 2 নম্বর বন্দুক ছিল, রিভলভার এগুলো ছিল। প্রপার পেপার না থাকার কারণে এই জিনিসগুলো আর ফেরত দেওয়া হয়নি, কারণ এগুলো ছিল অবৈধভাবে। 15ই আগস্টে ওই যখন নাকি আর্মিরা গেট খোলার জন্য ধাক্কাধাক্কি করতেছিল, তখন ওই কিন্তু শেখ কামাল কিন্তু আপনার ছাদের উপর যে আপনার এলএনজি ব্রাশ ফায়ার শুরু করছে আর্মিদের উপরে। এটা কিন্তু ছিল ট্রিগার পয়েন্ট। অনেকে জানেন কি জানি না, আমি জানি না, যে এই কারণে কিন্তু আর্মিরা তখন আর করে নাই। মনে করেন হয়তো বা তারা তাদের হত্যা নাও করতে পারতো, হয়তো আলাপ আলোচনার মাধ্যমে কোনো মিউচুয়াল আসার জন্য তারা গেছিল, কিন্তু এই সোলজারদের উপরে আপনার ব্রাশ ফায়ার করার কারণে একটা সোলজার যারা তো অস্ত্র আছে, গুলি আছে, তার উপরে যখন যুদ্ধ আপনার গুলি আসতেছে তখন সে তো বসে থাকবে না, সে তো স্বাভাবিকভাবে আক্রমণ করবেই, এবং তাই করছে। হ্যাঁ, কারণ সামনে কে পড়ছে ওটার দেখে নাই, তখন সব মেরে ফেলছে। তো যাক, আল্লাহ পাক আমাদের রহমত করছে, এরকম একটা জালেম সরকারের হাত থেকে রক্ষা করছে। এবং আরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই জালেম সরকারের 2টা টাকা খাইতে হয় নাই, কারণ জালেম সরকারকে যে সাহায্য করে সে নিজেও জালেম, এবং তার ওই জালেমের যেই বিচার হবে ইয়ারও তাই বিচার হবে। জালেমকে যে সাহায্য করছে তাদেরও সেম বিচার হবে। তো আল্লাহ এদিক দিয়ে বাঁচিয়ে দিছে যে এই অন্তত আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ে মনে করেন তাদের কোনো কাছ থেকে কোনো রকম বেনিফিট নিয়ে নিই, এবং তাদের কাছ থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা কিংবা কিছুই আল্লাহ আমার পেটে ঢুকায়নি। যাক, এদিক দিয়ে পরিষ্কার আছে। তো আপনাদের জিনিসটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে দেশপ্রেম একটা বড় জিনিস। আজকে জাতি অনেক দিন পরে একতাবদ্ধ হয়েছে, আর একটা একতাবদ্ধ জাতি কখনোই আপনার মানে পিছনে উঠতে পারে না, মানে তারা কখনো হারবে না। আমরা যদি এক থাকি তাহলে আমরা আমাদের ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। 2টা বছর, স্রেফ 2টা বছর যদি আমরা দুর্নীতি বন্ধ রাখতে পারি, দেশের ভেতর থেকে টাকা বাইরে যদি না যায়, আপনার ওই মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলা কিছুই না, আমাদের বাংলাদেশের কাছে কিছুই না। কারণ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের জ্বালানি আছে, আমাদের মানে সমুদ্রে নদীতে মাছ আছে, আমাদের মনে করেন শিল্প মানে শিল্প খাত আমরা যথেষ্ট উন্নত। গার্মেন্টস শিল্পে আমরা 2য় অবস্থায় আছি। ইভেন লেদার এবং অন্যান্য প্রোডাক্ট সেগুলো আমরা এখন উৎপন্ন করি। ইভেন আপনার রেমিটেন্স যেটা আসে সেটাও কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো আমাদের জাস্ট নিজেদের চেঞ্জ করতে হবে। আমরা যেভাবে আসলে একদিন সরকারি কর্মচারী যেভাবে মনে করেন আচরণ করছে, সেই আচরণ থেকে তাদের বের হয়ে আসতে হবে। তাদের বুঝতে হবে যে তারা পাবলিক সার্ভেন্ট। এই সাধারণ জনগণ একটা রিক্সাওয়ালা দাম করে আপনার মারা বসলো একজন ট্রাফিক, তার রিক্সা ফুটা করে দিল, কেন রে ভাই তুমি তার রিক্সা ফুটা করবো? তুমি বলতে পারো যে তুমি এনতে সরো, তুমি দাম করে তার মাইরা বসলো, লাঠিতে বাড়ি মারা বসলা, কে বাংলা পাইছো? কোন আইন আছে? রিমান্ডে নিয়ে মারধর করো, কই পাইছো? এগুলো বন্ধ করতে হবে টোটালি। আর জনগণকেও বলবো, আপনারা কোনো রকম ছাড় দিবেন না। কেউ কোনো সরকারি কর্মচারী আপনার
কাজ নিয়ে দোনোমনো করবে, কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে তার নামে রিপোর্ট করবেন থানায়। আর সরকারিভাবে আপনারা করবেন, একটা প্রতিটা ডিপার্টমেন্টে আপনারা অভিযোগ বাক্স রাখবেন, সেখানে আপনার এই অভিযোগ বা সেখানে যার যে কমপ্লেন থাকবে সেটা তারা সেখানে আপনার লিখিতভাবে ফালা যাবে। আপনার দরকার পড়লে আপনার ঠিকানা টুকানা দেওয়া দরকার নেই, ঠিক আছে, ফালা যাবে। এবং সেটা খুলবে তারা না, সেটা খুলবে হচ্ছে স্টুডেন্টরা। হ্যাঁ, আলাদা একটা টিম করে দেন, সমস্যা নেই। হ্যাঁ, তারা খুইলা তারা সেটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করবেন। তারা পরবর্তীতে দিয়ে এটা যাচাই বাছাই করে আপনার আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা সমস্যার সমাধান করবেন। তো স্টুডেন্টরা কিন্তু টাকার বোকা না। হ্যাঁ, তারা এই যে কাজ করতেছে, আপনার ছেলে পুলেগুলা, যে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা আপনার রাস্তা তারা ট্রাফিক কন্ট্রোল করতেছে, কি টাকা পড়ছে তাদের? হ্যাঁ, কে কি তাদের টাকা দিতেছে, পয়সা দিতেছে? তারপরে করতেছে কেন করতেছে? দেশের প্রতি তাদের ভালোবাসা আছে এই জন্য, যেটা অনেকের নাই। একটা কথা আছে যে যুদ্ধ করে ইয়ংরা, যুদ্ধে মারা যায় ইয়ংরা, হ্যাঁ, তরুণরা। আর রাজনীতি করে কারা? বৃদ্ধরা। তো এইটা হইতে দেওয়া যাবে না। আপনার বৃদ্ধরা, এই বুড়ারা আইসা আপনার আমাদের মাথার উপরে লবণ রেখা মনে করেন বড়ি খাবে, সেটা হইতে দেওয়া যাবে না। এবং আমরা প্রত্যেকটা জিনিসের হিসাব নিব, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কোন খাতে কয় টাকা খরচ করছে, আপনার কি কি প্রকল্প নিয়েছেন, প্রকল্প খাতে কি কি খরচ করছেন, এবং কি অবস্থা আছে। যে কেউ বাংলাদেশের যে কোনো নাগরিক সেটা জিজ্ঞেস করতে পারে। এবং যে অফিসার থাকবে তার সেইটার কর্মকর্তা বা কর্মচারী তার সেইটার উত্তর দিতে সে বাধ্য, এটা মাথা রাখবেন। হ্যাঁ, তারা উত্তর দিতে বাধ্য, কারণ আপনার টাকায় এই জিনিস হইতেছে। সো আমাদের আগে নিজেদের পরিবর্তন হইতে হবে। আসলে ওই শিক্ষার হারটা কম, তো যে কারণে আমরা আমাদের নিজস্ব মানে একটা মানুষের নাগরিক যে দায়িত্ব কিংবা না মানে নাগরিক যে অধিকার সে সম্পর্কে সচেতন না। এবং সচেতন না এই হওয়ার কারণেই মনে করেন আজ পর্যন্ত বাংলাদেশের উন্নতি হয়নি। কিন্তু এখন আর সেটা নাই। এখন ম্যাক্সিমাম জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে আপনার ইয়ং, এবং তাদের কাছে জবাবদিহি করতে সরকার বাধ্য, এবং তাদের তা করতে হবে, এখন থেকেই করতে হবে। তো এই অন্তর্বর্তীকালীন সরকার যারা, তাদেরকে আমি বলছি যে আপনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্ট জমা দেন, এবং প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে, এবং সেগুলো যাচাই বাছাই হবে, সেগুলো যাচাই বাছাই করবে স্টুডেন্টরা। এবং তারপর সেটার আলোকে কে চাকরি কার থাকবে না সেটা ডিপেন্ড করা হবে। কারণ এখন অনেক বেকার আছে যাদের মনে করেন হাই ডিগ্রি মানে এডুকেট হওয়া সম্পূর্ণ মানে এডুকেট হওয়া সত্ত্বেও তাদের চাকরি বাকরি নেই। মনে করেন জগন্নাথ থেকে আমার ম্যানেজমেন্টে মাস্টার্স করা, অথচ আমার হাতে আমার কোনো জব নেই। আমার ফ্রিল্যান্সিং করে ওই লেখালেখি করে কামানোর চেষ্টা করি। তো এই হলো অবস্থা। আমার চেয়ে খারাপ অবস্থা আরও অনেকে আছে। তো ইনশাল্লাহ আমরা সবাই যদি সততার সঙ্গে আগায় যাই, এই দেশও আগায় যাবে, এবং সেই দোয়াই করি আমি। আসসালামু আলাইকুম।